আসসালামু আলাইকুম। আমরা আজকে বোটানির অষ্টম অধ্যায় তথা টিস্যু ও টিস্যুতন্ত্র নিয়ে আলোচনা করব। তো টিস্যু ও টিস্যুতন্ত্র নিয়ে আলোচনা করার শুরুতেই আমাদের যে বিষয়টা নিয়ে জানতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ টিস্যু তথা টিস্যু কি। তো টিস্যু হচ্ছে হলো একই উৎস থেকে সৃষ্ট একই ধরনের কাজ করে এমন অবিচ্ছিন্ন কলা গুচ্ছ, অর্থাৎ একই উৎস থেকে সৃষ্ট একই ধরনের কাজ করে এমন অবিচ্ছিন্ন কলাগুচ্ছই হচ্ছে টিস্যু। বাট অবিচ্ছিন্ন এটার আবার একটু ব্যতিক্রম আছে। এই ব্যতিক্রমগুলো কিন্তু ম্যাড অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়। সেগুলো হচ্ছে যে অবিচ্ছিন্ন বাট বিচ্ছিন্ন হয়, যে এর ব্যতিক্রম হচ্ছে যোজক টিস্যু তথা কানেকটিভ টিস্যু, যেগুলো যেমন রক্ত যে কণিকাগুলো রয়েছে এগুলো কিন্তু বিচ্ছিন্ন থাকে, অথচ এরা কাজ কিন্তু একই ধরনের করে এবং একই উৎস তথা হিমোপয়েটিক সেল থেকে তৈরি হয়। যোজক টিস্যু অর্থাৎ ধরো এই যে বেশ কিছু কোষ, এই কোষগুলা যখন একই উৎস থেকে তৈরি হয়ে একই ধরনের কাজ করবে এবং অবিচ্ছিন্নভাবে কাজ করবে, তখন সেই টোটাল যে ব্যবস্থাটা তৈরি হয় সেটাকেই বলা হয় একটা টিস্যু। তো এই টিস্যুর এখন আমরা টিস্যুর প্রকারভেদ, টিস্যু ব্রডলি দুই প্রকার। টিস্যু ব্রডলি মোট দুই প্রকার। এক হচ্ছে ভাজক টিস্যু, আরেক হচ্ছে স্থায়ী টিস্যু। এখন আজকে আমরা টিস্যু ও টিস্যুতন্ত্রের মোটামুটি স্থায়ী টিস্যু নয়, কেবলমাত্র ভাজক টিস্যু নিয়ে আলোচনা করব, অর্থাৎ ভাজক টিস্যুটা আমাদের মেইন ফোকাসে থাকবে। তো ভাজক টিস্যুর সর্বপ্রথম যে জিনিসটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ভাজক টিস্যুর প্রকারভেদ, অর্থাৎ ভাজক টিস্যু যে শ্রেণী বিভাগগুলো রয়েছে সেগুলো। তো তার আগে আমাদের জানতে হবে ভাজক টিস্যু জিনিসটা কি। চলো জেনে নেই ভাজক টিস্যু কি। ভাজক টিস্যু তথা মেরিস্টেম, ভাজক টিস্যু হচ্ছে যে টিস্যুর কোষগুলো সর্বদা বিভাজন ক্ষম, অর্থাৎ সব সময় যে টিস্যুর কোষগুলো বিভাজিত হতে পারে সেটাকে বলা হয় হচ্ছে ভাজক টিস্যু। এখন উৎপত্তি অনুসারে ভাজক টিস্যুকে ফার্স্টে আমরা উৎপত্তি অনুসারে যে বিভাজিত করা হয়, উৎপত্তি অনুসারে ভাজক টিস্যু তিন প্রকার। তাহলে চলো লিখে ফেলি। উৎপত্তি অনুসারে ভাজক টিস্যু তিন প্রকার। ফার্স্টে আসে হচ্ছে
প্রোমেরিস্টেম তথা প্রারম্ভিক ভাজক টিস্যু। প্রো মানে প্রাথমিক, প্রারম্ভিক ইত্যাদি। তাহলে প্রোমেরিস্টেম হচ্ছে প্রোমেরিস্টেম আর প্রারম্ভিক ভাজক টিস্যু। প্রারম্ভিক ভাজক টিস্যু। তাহলে প্রোমেরিস্টেম হচ্ছে একটা গাছ যখন ভ্রূণ থেকে হয় তখন এই যে এখানে যে সেলগুলো থাকে, অর্থাৎ যে সেলগুলো থেকে অন্যান্য টিস্যু, প্রাইমারি, সেকেন্ডারি ভাজক টিস্যু তৈরি হয়, প্রথম লেভেলের যে টিস্যু থাকে, গাছের যে টিস্যুগুলো থাকে সেগুলোই হচ্ছে প্রারম্ভিক বা প্রোমেরিস্টেম। এই প্রোমেরিস্টেম থেকেই মূলত গাছের বৃদ্ধির সূচনা হয়। তার পরবর্তীতে এই কোষগুলোই পরিবর্তিত হয়ে প্রাইমারি মেরিস্টেম এবং প্রাইমারি মেরিস্টেমে পরিণত হয়। এরপরে 2 নম্বরে আছে হচ্ছে আমাদের প্রাইমারি মেরিস্টেম। মেরিস্টেম প্রাইমারি মেরিস্টেম হচ্ছে গাছের প্রাইমারি বৃদ্ধির সাথে যুক্ত। এখন প্রাইমারি বৃদ্ধি কি জিনিস? প্রাইমারি মানে আমরা সবাই বুঝি যে প্রাইমারি মানে হচ্ছে প্রথম। তাহলে প্রথম গাছের যে বৃদ্ধি ঘটে সেটাই প্রাইমারি। তো ধরো একটা গাছ যখন হয়েছে, তো একটা বেশ হওয়ার পরে বেশ কিছু সময় দিন ধরে দেখবে তার পুরুত্ব কিন্তু বা মোটাটা কিন্তু অপরিবর্তিত থাকে, কিন্তু লম্বায় সে বাড়তে থাকে। অর্থাৎ গাছের প্রথম যে বৃদ্ধিটা ঘটে সেটা কিন্তু পার্শ্ব বা মোটার দিক দিয়ে না, বরং লম্বার দিক দিয়ে হয়। এদিকেও বাড়তে থাকে এবং নিচের দিকেও কিন্তু বাড়তে থাকে। তো যেহেতু উভয় দিক দিয়ে বাড়তেছে এবং লম্বা দিকে অর্থাৎ দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি পাচ্ছে, এই দৈর্ঘ্য বরাবর যে বৃদ্ধি এটাকে বলা হয় প্রাথমিক বৃদ্ধি। প্রাথমিক বৃদ্ধির সাথে যুক্ত যে বলে এই মেরিস্টেমকে বলা হয় হচ্ছে, মেরিস্টেম তথা ভাজক টিস্যুকে বলা হয় হচ্ছে প্রাইমারি মেরিস্টেম। এবং এগুলো মূলত প্রোমেরিস্টেম থেকে সৃষ্ট হয় এবং মূলের বর্ধিষ্ণু এলাকা এবং কাণ্ডের যে বর্ধিষ্ণু এলাকা, এই বর্ধিষ্ণু এলাকাগুলোতে মেজরলি প্রাইমারি মেরিস্টেম অবস্থান করে এবং গাছের প্রাইমারি বৃদ্ধি তথা দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি, প্রাথমিক বৃদ্ধি ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য বৃদ্ধি। এই দৈর্ঘ্য বৃদ্ধির সাথে যুক্ত, এই কারণে এই মেরিস্টেমকে বলা হয় হচ্ছে প্রাইমারি মেরিস্টেম। এটা গাছকে দৈর্ঘ্য বৃদ্ধি করে এবং এরা আমৃত্যু, ইম্পর্টেন্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে আমৃত্যু বিভাজনক্ষম। তোমরা জেনে থাকবা যে গাছের বৃদ্ধি কিন্তু আজীবন হয়। মূলত এই যে টিস্যু, এই টিস্যু আজীবন অবস্থান করার কারণে গাছ আজীবন বৃদ্ধিপ্রাপ্ত হয়। কিন্তু মানুষ বা প্রাণীর ক্ষেত্রে বিষয়টা কিন্তু এরকম হয় না। মানুষ বা প্রাণীর কিন্তু একটা নির্দিষ্ট বৃদ্ধির পরে থেমে যায়, কিন্তু গাছ যেহেতু আজীবনই প্রাইমারি মেরিস্টেম তথা প্রাথমিক ভাজক টিস্যু থাকে, এগুলো এই কারণে গাছের বৃদ্ধি কিন্তু আজীবন লম্বায় দৈর্ঘ্যে বৃদ্ধি পাইতেই থাকে। এরপরে আমরা যেখানে যাব সেটা হচ্ছে কি সেকেন্ডারি মেরিস্টেম। গতে আমরা যেটা লিখতেছি সেটা হচ্ছে সেকেন্ডারি মেরিস্টেম। সেকেন্ডারি অফ সেন্সিটিভিটি হাই হওয়ার জন্য যা ঝামেলা হইতেছে, মেরিস্টেম সেকেন্ডারি মেরিস্টেম হচ্ছে এই
উদ্ভিদের সেকেন্ডারি যে বৃদ্ধি, এই বৃদ্ধির সাথে, অর্থাৎ গাছটা যে লম্বা হলো, এরপরে কিন্তু তুমি দেখবা যে গাছ মোটা হচ্ছে, লম্বার সাথে সাথে আবার গাছটা মোটাও হচ্ছে। তো ফার্স্টে কিন্তু লম্বা হবে, এরপরে মোটা হওয়া শুরু করে। তো এই যে মোটা হচ্ছে গাছ, এই মোটা হওয়ার সাথে যেই টিস্যুগুলো জড়িত, অর্থাৎ সেকেন্ডারি বৃদ্ধির সাথে যে টিস্যু জড়িত, সেটাকে বলা হয় হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু। এটা হচ্ছে সেকেন্ডারি বৃদ্ধি। এই সেকেন্ডারি বৃদ্ধির সাথে জড়িত যেই কোষগুলো, সেগুলো মিলে যে টিস্যু তৈরি হয়, সেটাকে বলা হয় হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু। এই সেকেন্ডারি ভাজক টিস্যুগুলো মূলত স্থায়ী টিস্যু থেকে তৈরি হয়। এটা একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট, যে স্থায়ী টিস্যু হতে তৈরি হয়, টিস্যু হতে তৈরি হয়, এবং এদের নাম শুনলেই বোঝা যায় যে এরা স্থায়ী টিস্যু থেকে কীভাবে তৈরি হয়। কর্ড ক্যাম্বিয়াম, ক্যাম্বিয়াম। চলো এখন দেখে আসি যে কর্ক ক্যাম্বিয়াম এবং আরেকটা আছে ইন্টার ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। এখন চলো দেখি যে সেকেন্ডারি ভাজক টিস্যু কেমনে স্থায়ী টিস্যু থেকে তৈরি হয়, তাই না? চলো দেখে আসি। এই যে ধরো একটা উদ্ভিদ, এটা উদ্ভিদের একটা অংশ, কাটার পরে যে গোল অংশটা থাকে, এই গোল অংশ। তো এর উপরের যে ত্বক, এই যে উপরের ত্বক, এই ত্বক এই যে উপরের লেয়ার, এই লেয়ারের ভিতরে, এই লেয়ারের ভিতরে যে ভাজক টিস্যুগুলো থাকে, সেটাকে বলা হয় হচ্ছে কর্ক ক্যাম্বিয়াম। অর্থাৎ এই যে বহির আবরণ বা এপিডার্মিসের নিচে যেই ত্বকগুলো থাকে, অর্থাৎ ধরো কোনো কারণে যদি এপিডার্মিস ক্ষতিগ্রস্ত হয়, ধরো যে কিছুর আক্রমণে এপিডার্মিসের এই অংশটা ক্ষতিগ্রস্ত হইল, তখন এই যে কর্ক ক্যাম্বিয়াম আছে, এরা এপিডার্মিসের এই যে ক্ষতটা, এই ক্ষতটা পূর্ণ করবে। কিন্তু এরা কিন্তু স্থায়ী টিস্যু ছিল, কিন্তু যখন এখানে ক্ষত তৈরি হলো, এরা এই ক্ষতটা পূর্ণ করলো। তা দ্যাটস ওয়াই এটা স্থায়ী টিস্যু থেকে তৈরি হয়। আর দ্বিতীয় যেটা বললাম সেটা হচ্ছে ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। ফ্যাসিকল মূলত ভাস্কুলার বান্ডল, এদেরকেই ফ্যাসিকুলার বান্ডলও বলা হয়। এই সেইখান থেকে এর নাম আসে হচ্ছে ফ্যাসিকল। তাহলে ইন্টারফ্যাসিকল অর্থাৎ হচ্ছে ভাস্কুলার বান্ডল তথা আর ফ্যাসিকুলার বান্ডলের মাঝখানে থাকে। এই যে ভাজক টিস্যুগুলো দেখতেছো, এগুলো ভাস্কুলার বান্ডলের মাঝখানে থাকে। তো এই ভাস্কুলার বান্ডলের মাঝখানে থাকা এরা যখন বৃদ্ধি ঘটায়, তখন উদ্ভিদের এই যে ফার্স্টের যে দেখলা যে কর্ক ক্যাম্বিয়ামের বৃদ্ধির ফলে উদ্ভিদ কিন্তু পাশের দিকে বাড়লো, অর্থাৎ এই দিকে বাড়লো, লম্বায় কিন্তু বাড়ে নাই। আবার এগুলোর যখন বৃদ্ধি ঘটে, তখনও কিন্তু উদ্ভিদের পাশের দিকে বৃদ্ধি ঘটে, অর্থাৎ পাশাপাশি ল্যাটারালি বৃদ্ধি ঘটে, লম্বা হরাইজন্টাল বা লম্বালম্বিভাবে কিন্তু বৃদ্ধি ঘটে না। অর্থাৎ এ দুটি উদ্ভিদের সেকেন্ডারি বৃদ্ধির সাথে যুক্ত। এই কারণে এদের দুটাকেই বলা হয় হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু। চিহ্নিত করে দিই, সংক্ষেপ ইন্টার লিখলাম, আর এটা হচ্ছে গিয়ে কর্ক ক্যাম্বিয়াম। ওকে, তো দেন আমরা ফার্স্ট পোর্শনে আমরা কি কি দেখতে পেলাম আমরা একটু আবার দেখে আসি। ফার্স্টে হচ্ছে গিয়ে প্রোমেরিস্টেম বা প্রারম্ভিক ভাজক টিস্যু। এটা হচ্ছে একেবারে উদ্ভিদ যখন ভ্রূণ অবস্থায় থাকে, এই ভ্রূণ অবস্থায় উদ্ভিদের যে কোষগুলো থেকে উদ্ভিদ প্রথম তৈরি হয়, এই কোষগুলো মিলে যে টিস্যু তৈরি করে, এইটা আসলে কোনো ফিক্সড টিস্যু থাকে না, এইটা থেকেই মূলত প্রাইমারি ভাজক টিস্যু উৎপন্ন হয়।
এরপরে 2 নম্বরে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু, অর্থাৎ এটা উদ্ভিদের প্রাইমারি তথা দৈর্ঘ্য বরাবর বৃদ্ধির সাথে যুক্ত, অর্থাৎ উদ্ভিদের লম্বায় বড় করে। এই প্রাইমারি মেরিস্টেম আজন্ম বিভাজনক্ষম, অর্থাৎ আমৃত্য বিভাজনক্ষম, অর্থাৎ সারা জীবনেই বিভাজিত হইতে থাকে এবং উদ্ভিদকে সারা জীবনভর লম্বা করতেই থাকে। এর জন্য এটা বলা হয় প্রাইমারি বৃদ্ধির সাথে যুক্ত, তাই এটাকে বলা হয় প্রাইমারি ভাজক টিস্যু। এরপরে সেকেন্ডারি মেরিস্টেম, যেটা স্থায়ী টিস্যু থেকে তৈরি হয়, উদ্ভিদের সেকেন্ডারি তথা পাশাপাশি যে বৃদ্ধি, এই বৃদ্ধির সাথে যুক্ত, এবং এটার উদাহরণ হচ্ছে কর্ক ক্যাম্বিয়াম, যেগুলো কর্কের ভিতরে থাকে এবং কর্কে এপিডার্মিসে কোনো ক্ষত হলে সেটা পূরণ করে, সেটাকে বলা হয় কর্ক ক্যাম্বিয়াম। আর ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম হচ্ছে ভাস্কুলার বান্ডল তথা ফেসিকুলার বান্ডলের ভিতরে যেই কোষগুলো অবস্থান করে এবং এদের বিভাজনের ফলে উদ্ভিদ আবার পার্শ্বীয়ভাবে বৃদ্ধি পায়, এদেরকে বলা হয় হচ্ছে সেকেন্ডারি মেরিস্টেম। এইবার চলো আমরা চলে যাই অবস্থান অনুসারে ভাজক টিস্যু। তাহলে অবস্থান অনুসারে অবস্থান অনুসারেও ভাজক টিস্যু 3 প্রকার। একটা হচ্ছে অ্যাপিক্যাল তথা শীর্ষক ভাজক টিস্যু, শীর্ষক ভাজক টিস্যু মূলত আমরা একটু আগে তোমাদেরকে যে দেখায় আসলাম যে প্রাইমারি মেরিস্টেম, এইটারই আরেক নাম হচ্ছে শীর্ষক ভাজক টিস্যু। দেখো এগুলো কিন্তু যে শীর্ষে আছে, তাই না, মূল ও কাণ্ডের শীর্ষে। ঠিক শীর্ষক ভাজক টিস্যু এই জিনিসটাকেই বলে। এই যে প্রাইমারি যে ভাজক টিস্যু আমরা আঁকলাম, প্রাইমারি ভাজক টিস্যু, এরা কি মূল ও কাণ্ডের শীর্ষে অবস্থান করতেছে। তো এই শীর্ষে, এই মূলের শীর্ষেও কিন্তু অবস্থান করে। তো এই যে মূল ও কাণ্ডের শীর্ষের যে অংশ, এই অংশে এইগুলো অবস্থান করে, এই কারণে বলা হয় হচ্ছে এটা হচ্ছে শীর্ষক ভাজক টিস্যু তথা অ্যাপিক্যাল ভাজক টিস্যু। মূল ও কাণ্ডের শীর্ষে অবস্থান করে, এই কারণে এই ভাজক টিস্যুগুলোকে বলা হয় শীর্ষক ভাজক টিস্যু। এবং প্রকারভেদ অনুযায়ী এরা কিন্তু প্রাইমারি, PRIMARY, প্রাইমারি ভাজক টিস্যু, কারণ এরা উদ্ভিদের প্রাইমারি তথা দৈর্ঘ্যে বৃদ্ধি করতেছে। এরপরে আমাদের 2 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ইন্টারক্যালারি অর নিবেশিত ভাজক টিস্যু। এইটা একটু জটিল ধরনের। এটার জন্য আমরা করি যে দেখো এই যে বৃদ্ধি পাচ্ছে উদ্ভিদের, ধরো এই যে উদ্ভিদ বৃদ্ধি পাচ্ছে, তো এই বৃদ্ধি পাওয়া অবস্থায় ধরো এই যে হচ্ছে কি আমাদের শীর্ষক ভাজক টিস্যু এদিকে চলে গেছে, এই যে শীর্ষক ভাজক টিস্যু এদিকে চলে গেছে। তো এইখানের যে কোষগুলা, এগুলো তো মোটামুটি বড় হয়ে গেছে। তো বড় হয়ে গেলে ভাজক টিস্যু থেকে স্থায়ী টিস্যুতে পরিণত হয়ে যায়। তো এই যে যাচ্ছে এবং মাঝখানে এদিকেও, কিন্তু এই দুটার মাঝখানে এই যে স্থায়ী টিস্যু, এই দুটা স্তরের মাঝখানে দেখা যায় অনেক সময় কিছু ভাজক টিস্যু থেকে যায়, কিছু ভাজক টিস্যু আটকা পড়ে যায়। এই আটকা পড়ে যাওয়া ভাজক টিস্যু, ইন্টার মানে মাঝখানে, এই যে দুই স্থায়ী টিস্যুর মাঝখানে নিবেশিত হয়ে যেই টিস্যুগুলো থাকে, এদেরকেই বলা হয় ইন্টারক্যালারি ভাজক টিস্যু। এখন এরা কি বৃদ্ধি করে, চলো একটু দেখা যাক এরা কি প্রাইমারি নাকি সেকেন্ডারি। তো দেখো এই যে এটা যখন বাড়বে, এই যে টিস্যুগুলো যখন বাড়বে, তো বাড়লে তো এদিকে যাবে নাকি এদিকে, অবশ্যই সামনের দিকে। তো সামনের দিকে যদি এগুলো বাড়ে তাহলে অবশ্যই লম্বায় গাছ বৃদ্ধি হবে। তো গাছের যদি লম্বায় বৃদ্ধি হয় তাহলে এটা কি প্রকারের, অবশ্যই প্রাইমারি। তাহলে শেষ, এটাও প্রাইমারি। এরপরে আমাদের 3 নম্বরে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে ল্যাটারাল ভাজক টিস্যু তথা পার্শ্বীয় ভাজক টিস্যু, যেটাকে বলে পার্শ্বীয় ভাজক টিস্যু। এখন দেখা যাক পার্শ্বীয় ভাজক টিস্যুতে কি আছে। তো পার্শ্বীয় ভাজক টিস্যুর নাম শুনেই বোঝা যাচ্ছে যে ল্যাটারাল বা পার্শ্বীয় মানে হচ্ছে এটা পার্শ্ব বৃদ্ধি করবে। ধুত্তরি ভালো হলো না, দেখি একটু
ঝক্কুমক্কু নিয়ে আঁকি দৈনিক তর, হ্যাঁ এবার হয়েছে। তো এই যে ল্যাটারাল ভাজক টিস্যু, পার্শ্বীয় ভাজক টিস্যু, তো নাম শুনেই বোঝা যাচ্ছে যে এর কাজ হচ্ছে পার্শ্বের দিকে বৃদ্ধি করা। অর্থাৎ এরা এই যে একটু আগে আমরা যেগুলো দেখে আসলাম যে দুটি স্থায়ী টিস্যুর মাঝখানে এরাও থাকে, দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে। অর্থাৎ একটু আগে আমরা যে পড়ে আসলাম এই যে আমরা ইন্টারক্যালারি এবং ইন্টারফেসিকুলার এবং কর্ড ক্যাম্বিয়াম দেখে আসলাম, এগুলাই কিন্তু মূলত পার্শ্বীয় ভাজক টিস্যু। এই পার্শ্বীয় ভাজক টিস্যুগুলোর বিভাজনের ফলে এগুলাই কিন্তু মূলত, এবং মজার বিষয় হচ্ছে ইন্টারক্যালারি এবং পার্শ্বীয় ভাজক টিস্যু উভয়ই কিন্তু, উভয়ের ক্ষেত্রে একটা কমন জিনিস আছে। এই উভয়ের কমন যে জিনিসটা, এই কমন জিনিসটা হচ্ছে এরা দুইটি স্থায়ী টিস্যুর মাঝখানে থাকে। টিস্যুর মাঝে থাকে, অর্থাৎ দুইটা স্থায়ী টিস্যু, যেমন এই যে জাইলেম, ফ্লোয়েম অর্থাৎ ভাস্কুলার বান্ডল, এই যে ভাস্কুলার বান্ডল, এই ভাস্কুলার বান্ডল, এগুলো তো স্থায়ী টিস্যু। এই ভাস্কুলার বান্ডলগুলোর মাঝখানে দিয়ে থাকে হচ্ছে গিয়ে ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। এই ক্যাম্বিয়ামের বৃদ্ধির ফলে উদ্ভিদের ল্যাটারালি বা পার্শ্বীয় তথা সেকেন্ডারি বিভাজন। তাহলে এইটা হচ্ছে গিয়ে সেকেন্ডারি মেরিস্টেম। সেকেন্ডারি মেরিস্টেম, ওকে। তাহলে আমাদের প্রাইমারি সেকেন্ডারি দুই প্রকারের শেষ হইল, যে এটা সেকেন্ডারি আর উপরের যে দুইটা, ওই দুইটা হচ্ছে প্রাইমারি। এরপরে হচ্ছে সেল ডিভিশন অনুসারে, অর্থাৎ বাংলায় বললে কোষ বিভাজন অনুসারে। কোষ বিভাজন অনুসারে কোষ বিভাজন অনুসারেও তিন প্রকার। একটা জিনিস কিন্তু কমন, যে প্রতিটা হিসাবেই তিন প্রকার করে আসতেছে। এরপরে কাজ অনুসারে সেটাও তিন প্রকারই। তাহলে এই বিষয়টা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট, যে তিন প্রকারই। যাই আসুক এমসিকিউতে আসলে উত্তর হবে তিন প্রকার, মুখস্থ করার কোনো মানেই হয় না। তাহলে ফার্স্ট হচ্ছে গিয়ে মাস ভাজক টিস্যু। তাহলে মাস যে ভাজক টিস্যু, মাস শব্দের অর্থ হচ্ছে দলা, অর্থাৎ দলার মতো থাকবে এই ভাজক টিস্যু। তো মাস ভাজক টিস্যু হচ্ছে, আমরা ম্যাথমেটিক্সে তোমরা দেখছো যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ, এই তিন অক্ষ বরাবর, এই তিন তল বরাবরই যে ভাজক টিস্যু বিভাজিত হয় সেটাকে বলা হয় হচ্ছে মাস ভাজক টিস্যু। এখন মাস ভাজক টিস্যু কেমন, অর্থাৎ 3 ডাইমেনশনালি যেগুলো হয় এগুলো হচ্ছে মাস ভাজক টিস্যু। এবং মাস ভাজক টিস্যু হচ্ছে বর্ধনশীল ভ্রূণ, অর্থাৎ যেগুলো মোটামুটি দেখবা যে 3D শেপের হয়, রেণুথলি, অ্যান্ডোস্পার্ম, এগুলো হয় হচ্ছে গিয়ে মাস ভাজক টিস্যুর থাকে এই অঞ্চলে। এটার ইম্পর্টেন্সই হচ্ছে এটা ঘনত্ব বৃদ্ধি করে। এটা এই এমসিকিউগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট একাডেমিকের জন্য, এবং যারা মেডিকেল অ্যাডমিশন বা ডিউতে এক্সাম দেবা এদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই ঘনত্ব, এটা কি করে, ঘনত্ব বৃদ্ধি করে, এর মূল কাজ হচ্ছে ঘনত্ব বৃদ্ধি করে। এবং এর কিছু এক্সাম্পল আছে, এক্সাম্পলগুলো হচ্ছে রেণুথলি, অ্যান্ডোস্পার্ম, কর্টেক্স ইত্যাদি। এরপরে হচ্ছে গিয়ে প্লেন ভাজক টিস্যু। প্লেন মানে হচ্ছে গিয়ে তল, অর্থাৎ যেটা
মাত্র দুইটি তলে বিভাজিত হয়, সেটা হচ্ছে প্লেন ভাজক টিস্যু, অর্থাৎ এক্স অক্ষ ওয়াই অক্ষ, এক্স ওয়াই এই অক্ষ বরাবর প্লেন ভাজক টিস্যু, এই এক্স এবং ওয়াই তল বরাবর যারা বিভাজিত হয় তাদেরকে বলা হয় হচ্ছে প্লেন ভাজক টিস্যু, অর্থাৎ এগুলো পাতলা হবে অনেকটা কাগজের মতো যে এইগুলো দেখা যায়। হচ্ছে গিয়ে এর এক্সাম্পল হচ্ছে গিয়ে আমরা দেখতে পারি পাতা, পাতা খুবই পাতলা হয়, এজন্য হচ্ছে গিয়ে মাত্র দুইটা তল বরাবর এটা বিভাজিত হয়। এটার ফলে উদ্ভিদের আয়তন বৃদ্ধি পায়, অর্থাৎ যে কোনো অঙ্গের এর ইম্পর্টেন্সই হচ্ছে আয়তন বৃদ্ধি পায়। আর 3 নম্বরে হচ্ছে রিব ভাজক টিস্যু। এখন এই রিব ভাজক টিস্যু, রিব মানে হচ্ছে পাঁজর, তোমরা জানো আমাদের এই যে থোরাক্স তথা মেরুদণ্ডের সাথে যে লাগানো, এগুলাকেও রিব বলে, এবং এগুলা দেখবা খুবই থিন হয়। তো এই রিব ভাজক টিস্যু হচ্ছে গিয়ে অর্থাৎ শুধুমাত্র একটা তলে, জাস্ট এক তলে আছে, এখানে লিখে দিই 3 তলে, এটা হচ্ছে 2 তলে, আর এটা হচ্ছে এক তলে বিভাজিত হয়। যেমন হচ্ছে কি আমাদের মজ্জা রশ্মি, এর ফলে আসলে দৈর্ঘ্যে বিভাজিত হয়, জিনিসটা দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। অর্থাৎ 1 ডাইমেনশনাল, এটা 3D 2D 1D একসারি কোষ থাকে এখানে। এরপরে আমাদের লাস্ট যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে কাজ অনুসারে। তাহলে কাজ অনুসারে যাওয়া যাক। কাজ অনুসারে মজার বিষয় হচ্ছে কাজ অনুসারেও 3 প্রকার। কাজ অনুসারেও 3 প্রকার। তাহলে কি কি? প্রোক্টোডার্ম, এখন ডার্ম এই জিনিসটা কিন্তু পরিচিত, মোটামুটি সায়েন্সের স্টুডেন্ট যারা আছি সবাই জানি ডার্ম মানে হচ্ছে কি বাইরের স্তর। আমরা এই যে এপিডার্মিস বলি, অর্থাৎ কি বাইরের যে ত্বকটা এটা। তাহলে প্রোক্টোডার্ম কি? উদ্ভিদের বাইরের লেয়ারটা, অর্থাৎ কাণ্ডের ক্ষেত্রে এপিডার্মিস এবং মূলের ক্ষেত্রে এপিব্লেমা যারা তৈরি করে সেই কোষটা, সেই ভাজক টিস্যুটার নামই হচ্ছে প্রোক্টোডার্ম। অর্থাৎ দেহত্বক, সংক্ষেপে বলা যায় দেহত্বক তৈরি করে। অর্থাৎ এপিডার্মিস ও এপিব্লেমা হচ্ছে মূলের যে ত্বকটা থাকে বহির্ত্বক, সেটাকে বলা হয় এপিব্লেমা। এই এপিডার্মিস ও এপিব্লেমা যে তৈরি করে তার নাম হচ্ছে প্রোক্টোডার্ম। এরপরে আমাদের 2 নম্বরে আছে হচ্ছে প্রোক্যাম্বিয়াম। তো প্রোক্যাম্বিয়ামটা একটু রাখি, আমরা আগে গ্রাউন্ড মেরিস্টেম তথা 3 নাম্বার যে জিনিসটা সেটা দেখে আসি। গ্রাউন্ড মেরিস্টেম। গ্রাউন্ড মেরিস্টেম হচ্ছে গিয়ে মূলত উদ্ভিদের ভিত্তিটা তৈরি করে। ভিত্তি কি? উদ্ভিদের ভিতরে থাকে হচ্ছে কর্টেক্স, মেডুলারি রে ইত্যাদি থাকে। এই যে জিনিসগুলো যে তারা তৈরি করে তাদেরকে বলা হয়, অর্থাৎ বহির্ত্বক এবং ফ্যাসিকুলার বান্ডল তথা ভাস্কুলার বান্ডল ব্যতীত বাকি উদ্ভিদের যা আছে সব তৈরি করে হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম। বাকি সব তৈরি করে হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম। এরপরে আমাদের 3 নম্বরে হচ্ছে প্রোক্যাম্বিয়াম। এখন
প্রোক্যাম্বিয়াম হচ্ছে যারা ক্যাম্বিয়াম, জাইলেম এবং ফ্লোয়েম তৈরি করে, এরা হচ্ছে প্রোক্যাম্বিয়াম, যারা ভাস্কুলার বান্ডল, জাইলেম, ফ্লোয়েম এবং ক্যাম্বিয়াম তৈরি করে, সেই সকল ভাজক টিস্যুকে বলা হয় হচ্ছে কি প্রোক্যাম্বিয়াম। অর্থাৎ এরা পরিবহন যে টিস্যু আছে উদ্ভিদের পরিবহন কলাগুচ্ছ, এই পরিবহন কলাগুচ্ছ তৈরি করে। পরিবহন কলা গুচ্ছ তথা জাইলেম, ফ্লোয়েম ও ক্যাম্বিয়াম তৈরি করে শেষ। তাহলে দেহর ত্বক তৈরি করে হচ্ছে প্রোক্টোডার্ম, গ্রাউন্ড মানে বাকি যা কিছু আছে, আর প্রোক্যাম্বিয়াম তৈরি করে হচ্ছে পরিবহন কলাগুচ্ছ তথা জাইলেম এবং ফ্লোয়েম, এবং সাথে এদের মাঝখানে যে ক্যাম্বিয়ামগুলো থাকে, এই ক্যাম্বিয়াম, এই তিনটা জিনিস তৈরি করে হচ্ছে প্রোক্যাম্বিয়াম। আর বাদ বাকি যা কিছু আছে XYZ যা আছে সব তৈরি করে হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম সেল। এইবার চলো আমরা আগের কিছু আলোচনা রেখা এই জায়গায় চলে আসছিলাম, ওই আলোচনাগুলো করে আসি। ওই আলোচনাগুলো হচ্ছে ভাস্কুলার টিস্যু এর কাজ, যে ভাজক টিস্যু, দুঃখিত ভাস্কুলার টিস্যু না, ভাজক টিস্যুর যে বৈশিষ্ট্য এবং কাজ আছে এগুলা। তাহলে ভাজক টিস্যু, তো ফার্স্টলি হচ্ছে ভাজক টিস্যুর বৈশিষ্ট্যটা আমরা পড়ি। বৈশিষ্ট্য ভাজক টিস্যুর বৈশিষ্ট্য কি? ফার্স্টলি যেহেতু বিভাজিত হতে পারে, তাহলে কোষগুলা বাচ্চা কোষ, ছোট কোষ, এবং বিভাজন ক্ষমতা যেহেতু সম্পূর্ণ, তাহলে অবশ্যই জীবিত কোষ। আর আমরা জানি যে বিভাজিত যেই কোষগুলো হয় তার সবগুলাই হয় হচ্ছে মাইটোসিসের মাধ্যমে। আর মাইটোসিসে যেই কোষগুলো হয় তার প্রতিটা কোষই সমবেশ সম্পন্ন হয়। তাহলে মাইটোসিস যেহেতু কোষগুলো হয় এবং বিভাজিত হয় এবং কোষ বিভাজনের ফলে এগুলো সবই সমবেশীয় সম্পন্ন হয়। তাহলে ফার্স্ট পয়েন্টটা হচ্ছে যে জীবিত ছোট মানে বাচ্চা কোষ আর সমবেশ সম্পন্ন, যেহেতু মাইটোসিস হয় তাহলে সমবেশ সম্পন্ন। 2 নাম্বার হচ্ছে এর বিভাজন ক্ষমতা সম্পন্ন, ভাজক টিস্যু মাত্রই বিভাজন ক্ষমতা সম্পন্ন। তো বিভাজন ক্ষমতা, এটা বিভাজন ক্ষমতা সম্পন্ন। 3 নম্বরের বিষয়টা হচ্ছে যে এক একটা টিস্যু এক এক ধরনের হয়। যেমন কোনো টিস্যু হয় হচ্ছে গোল, তো যদি কোনো টিস্যুর একটা কোষ গোল হয়, তো মাইটোসিস অনুযায়ী প্রতিটা ওই টিস্যুর সবগুলা কোষই গোল হবে। আবার কোনো টিস্যুর একটা যদি ষড়ভুজ আকৃতির হয়, তাহলে ওই টিস্যুর যতগুলো টিস্যু হবে সব ষড়ভুজ আকৃতির হবে। আবার কোনো টিস্যুর যদি একটা আয়তাকার হয়, তাহলে যা হবে ওই টিস্যু থেকে সব আয়তাকার হবে। অর্থাৎ একটা যেমন হবে বাকি সবগুলো একই রকম হবে। তো 3 নম্বর আমাদের যে পয়েন্টটা আসে সেটা হচ্ছে পাতলা সেলুলোজ নির্মিত। এখন যেহেতু মেরিস্টেমগুলা অথবা ভাজক কোষগুলা সব সময় বিভাজিত হতে থাকে, তাহলে এদের থাকবে পাতলা, কারণ কিছুক্ষণ পর পর এদের প্রাচীর ভেঙে আবার নতুন আরেকটা তৈরি হইতেছে, আবার নতুন আরেকটা তৈরি হইতেছে, আবার নতুন আরেকটা তৈরি হইতেছে। তাই পাতলা প্রাচীর। এখন এরপরে আসে হচ্ছে নিউক্লিয়াস বড় ও সাইটোপ্লাজম যে থাকে, সাইটোপ্লাজম ঘন। এখন নিউক্লিয়াস বড় কেন? এই যে ধরো একটা কোষ,
ভাজক কোষ, এতে নিউক্লিয়াস বড়। কেন নিউক্লিয়াস বড়? কারণ এটা 2 মিনিট পরপরই বিভাজিত হইতেছে, অন্তত কিছু সময় পরপরই বিভাজিত হইতেছে। তো বিভাজিত যখন হইতেছে তার মানে এর নিউক্লিয়াসের ভিতরে রেপ্লিকেশন চলতেছে, নিউক্লিয়াসগুলো দ্বিত্বন হইতেছে, নাহলে ক্রোমোজোমের দ্বিত্বন হইতেছে, নাহলে তো আর বিভাজন হইতে পারে না। তো যে বিভাজিত যে হয়তো সবসময় এর ভিতরে এই কাজগুলো হইতেছে, এই কারণে এর নিউক্লিয়াসটা বড় থাকে। আর সাইটোপ্লাজম বিক্রিয়ক কারণে ঘন থাকে। এরপরের জিনিসটা হচ্ছে কোষ গহ্বর থাকে না। আচ্ছা, কোষ গহ্বরে কি থাকে তোমরা কি জানো? কোষ গহ্বরে কি থাকে তোমরা কি জানো? এই যে কোষ গহ্বর, এখানে মোস্ট অফ দ্য টাইম থাকে হচ্ছে সঞ্চিত খরিত বস্তু। এই যেমন পিগমেন্ট, হরমোন, নেকটার। ওই প্রথম অধ্যায়ে যখন পড়ছিলাম তখন এগুলার একটা বড় চার্ট আছে। এই চার্টটা কিন্তু 7 স্টার ইম্পর্টেন্ট। সব এমসিকিউ যতগুলো এক্সাম আছে সব এক্সামের জন্য। তো ওখানে আছে হরমোন, নেকটার ইত্যাদি ইত্যাদি। এগুলো থাকে হচ্ছে গিয়ে মূলত এই টনোপ্লাস্ট আবৃত কোষ গহ্বরের মধ্যে। তো কোষ গহ্বর এখন, আচ্ছা বাচ্চা কোষে কি এর তো যা হইতেছে সব কিছুই কাজে লাগায়, খালি বিভাজন করতেছে। তো এর মধ্যে কি সঞ্চিত খরিত কিছু থাকবে? অবশ্যই থাকার সম্ভাবনা নাই। তাহলে এদের কি থাকে না? এই যে কোষ গহ্বরটা, এই কোষ গহ্বর থাকে না। এরপরে হচ্ছে গিয়ে কোষগুলোর মধ্যে এই যে বাচ্চা, ধরো ফিজিক্সের কনসেপ্ট চলে আসলো। এই যে দুটো বড় জিনিস, দুঃখিত মুছে গেল, বড় দুটো জিনিস, এই দুটো বড় জিনিসের মধ্যে যে পরিমাণ ফাঁকা আছে, আমরা যদি দুটো ছোট জিনিস রাখি তার মধ্যে কতটা ফাঁকা থাকবে? অবশ্যই তার চেয়ে কম থাকবে না? এই কারণে এরা ঘন সন্নিবেশিত হয়ে থাকে। যেহেতু ছোট কোষ, তাহলে ঘন সন্নিবেশিত থাকে, অর্থাৎ ঘন হয়ে থাকে। এদের মধ্যে কি বিপাক ক্রিয়া বেশি, অর্থাৎ বিক্রিয়া হয় বেশি। বিক্রিয়া হয় বিধায়ী তো ভাঙ্গে, আর বিক্রিয়াই হচ্ছে জীবনের লক্ষণ। তাহলে কি থাকে? বিক্রিয়া বা বিপাক বেশি হয়। বিক্রিয়া আর বিপাক বেশি। সঞ্চিত খরিত থাকে না, এটা তো বললামই, কোষ গহ্বরে সঞ্চিত খরিত থাকে না। প্লাস্টিডগুলা প্রোপ্লাস্টিড অবস্থায় থাকে। এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, যে প্রোপ্লাস্টিড অবস্থায় থাকে। এখন প্রোপ্লাস্টিড অবস্থায় থাকে মানে কি? চলো একটু দেখি প্রোপ্লাস্টিড কি। যে ধরো আমাদের কাছে একটা প্লাস্টিড আছে, এই যে একটা প্লাস্টিড, এই যে প্লাস্টিড। এখন এই যে প্লাস্টিড, এই যে যখন ওই যে আমরা দেখে আসলাম যে কি প্রোমেরিস্টেম, ওই সময় যে এই যে প্লাস্টিডগুলো আমাদের থাকে, এই যে এই প্লাস্টিড এ কি জানে যে বড় হয়ে কোথায় যাবে? এ কিন্তু জানে না। এ হইতে পারে বড় হয়ে, দেখি একেবারে বড় হয়ে একেবারে সবুজ পাতায় হয়ে গেছে, যাই সবুজ হয়েছে, অথবা হইতে পারে হলুদ হইছে, কোনো ফুলে গিয়ে হলুদ হইছে, অথবা হইতে পারে দেখি মাটি কালার, তো আচ্ছা বর্ণহীন, আচ্ছা ধরে নিলাম বর্ণহীন হচ্ছে এই যে এটাই বর্ণহীন। তাহলে এ যাইতে পারে কি, যদি সবুজ হয়, যখন সবুজ হবে তখন এর নাম হবে ক্লোরো। যদি সবুজ ছাড়া অন্য কোনো রং হয় তাহলে হয়ে যাবে কি ক্রোমো। আর যদি রংবিহীন হয় তাহলে হবে লিউকো। তাহলে এই যে প্লাস্টিকটা বর্তমানে আছে ভাজক কোষে থাকে, ও জানে না যে ওই ক্লোরো হবে, ক্রোমো হবে না লিউকো হবে। অর্থাৎ ও খাদ্য সংরক্ষণ করবে নাকি পরাগায়নে সাহায্য করবে নাকি খাদ্য বানাবে, এটাও জানে না। এই কারণে এই অবস্থায় যে প্লাস্টিকটা থাকে, এই প্লাস্টিকটাকে বলা হয় হচ্ছে প্রোপ্লাস্টিড, অর্থাৎ প্রারম্ভিক অবস্থার প্লাস্টিড।
টিস্যুর কোষগুলো অপরিণত থাকে, এটা সবাই জানি। আর লাস্টের যে জিনিসটা যেটা সর্বজন জানা, সেটা হচ্ছে মাইটোসিস। সিস প্রক্রিয়ায় বিভাজিত হয়, এই হচ্ছে গিয়ে বৈশিষ্ট্য। মোটামুটি এগুলা গ নাম্বারে মাঝে মধ্যে ঘ নাম্বারেও দিয়ে দেয়। পার্থক্য নিরূপণ করো। আর মেডিকেলে যখন আসবা, অ্যাডমিশন ফেজের জন্য তারা মূলত এই পয়েন্টগুলো মনে রাখলেই হবে। তাদের আসলে মুখস্থের দরকার নেই, এগুলো 2বার রিডিং দিলেই এগুলো মনে থাকে। ওই অপশান 4টা দেখলেই মনে পড়ে যায়। এরপরে চলো যাই হচ্ছে গিয়ে লাস্ট টপিক আজকে, সেটা হচ্ছে ভাজক টিস্যুর কাজ। তাহলে কি ভাজকের কাজ কি? ফার্স্ট দেখে আসলাম আমরা কি প্রাথমিক ভাজক টিস্যু কি করে? দৈর্ঘ্যে বৃদ্ধি করে। উদ্ভিদ থেকে কি করে? ফার্স্ট যে কাজ সেটা হচ্ছে দৈর্ঘ্যে বৃদ্ধি করে। আমি মূলত আগে তোমাদেরকে বৈশিষ্ট্যগুলো বইতে মনে হয় আবুল হাসান স্যারের বইতে যতদূর মনে আছে বৈশিষ্ট্যগুলো আগে লেখা আছে, এবং এই যে কাজ এগুলো আগে লেখা আছে। কিন্তু আমি আগে তোমাদেরকে ওগুলো দেখায় আসলাম যাতে তোমরা বিষয়টা বুঝতে পারো যে কোনটা কি কাজ করে। এই যে কাজ কি কাজ করে, এই যে ফার্স্টলি দেখতেছি তো প্রাইমারি বৃদ্ধি ঘটায়, এই যে লিখে দিলাম দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটায়। কি করে? দৈর্ঘ্য বৃদ্ধি করে। এরপরে 2 নম্বরে কি সেকেন্ডারি বৃদ্ধি করে, অর্থাৎ কি পার্শ্বীয় বৃদ্ধি ঘটায়। পার্শ্বীয় বা ব্যাসের বৃদ্ধি ঘটায়। এরপরে তোমরা কি দেখলা? এটা অবশ্য দেখো না, এটা আগামীকালকে দেখবা, এখনো দেখো নাই। সেটা হচ্ছে যে তারপরে বলছি যে ভাজক টিস্যুগুলা যখন ভাজক টিস্যুগুলো যখন পরিণত হয়, এই যে এখানে যে বললাম যে ভাজক টিস্যুগুলো যখন পরিণত হয়, এই ভাজক টিস্যুগুলো পরিণত হওয়ার পরে এরা পরিণত হয় হচ্ছে স্থায়ী টিস্যুতে। তাহলে 3 নম্বরে আমরা কি বলতে পারি? ভাজক থেকে স্থায়ী হয়। আর 4 নাম্বার আমরা দেখলাম ওই যে বললাম যে ক্যামব্রিয়ামের যখন কোথাও ক্ষত হয়ে যায়, এই যে বললাম না যে ক্যামব্রিয়ামের যদি কোনো ক্ষত তৈরি হয় তখন এই ক্যামব্রিয়ামটাকে ফিল আপ করে। তো ক্যামব্রিয়ামে যে ক্ষত, শুধু ক্যামব্রিয়ামে তো না, যে কোনো জায়গায় ক্ষত হইতে পারে, যে কোনো জায়গাতেই ক্ষত হইতে পারে। তাহলে সেই ক্ষতগুলো পূরণ করে কে? ভাজক টিস্যু। সেই স্থায়ী টিস্যু কিন্তু পারে না। তাহলে সেই ক্ষত কি করে? ক্ষত পূরণ করে। এই হচ্ছে গিয়ে মোটমাট ভাজক টিস্যুর যা আলাপ ছিল সব শেষ। ভাজক টিস্যুর সব শেষ। ইনশাআল্লাহ এগুলো যদি মনে রাখতে পারো তাহলে একাডেমিককে আটকানোর তো কথাই না, এবং অ্যাডমিশনেও তোমার জাস্ট শুধু এইটার পরে আবুল হাসান স্যারের বই বা আলিম স্যারের বই পড়ার পরে তুমি জাস্ট মাস্টার কোশ্চেন ব্যাংকে চলে গেলে ইনশাআল্লাহ হয়ে যাবে। এর বাইরে আসলে কিছুই নেই অধ্যায়। আচ্ছা চলো এবার দেখে আসি মেন বইতে গিয়ে, নাহলে আবার বলতে পারো যে ভাই কি বুঝাই দিলেন, কি এগুলা কোন জায়গায় আছে হ্যান ত্যান। তো চলো আমরা একটু মেন বইতে আবুল হাসান স্যারের বইতে যে দেখে আসি যে কোথায় কি আছে এবং পুরো ভাজক টিস্যুটা আমাদের কমপ্লিট হয়েছে কি না। চলো, এই যে আবুল হাসান স্যারের বই, এটা মূলত উন্মেষের দাগানো বই। তো এই যে বলা হচ্ছে একই উৎস থেকে, এগুলা কিন্তু ক নাম্বারে আসে মাঝে মধ্যে, একই উৎস থেকে একই ধরনের এই সমধর্মী অবিচ্ছিন্ন কোষগুচ্ছকে টিস্যু বলে। যদিও বিচ্ছিন্ন হয়, তোমাদেরকে ইতিমধ্যে বলেছি যে বিচ্ছিন্ন কি হয়। ভাজক টিস্যু, স্থায়ী টিস্যু শেষ। যে টিস্যু বিভাজিত হয় ভাজক টিস্যু। আর বৈশিষ্ট্যগুলো পরে আগে আমরা ক্লাসিফিকেশন দেখে আসি। উৎপত্তি অনুসারে প্রোমেরিস্টেম, প্রাইমারি মেরিস্টেম, সেকেন্ডারি মেরিস্টেম। প্রোমেরিস্টেম হচ্ছে গিয়ে মূল বা কাণ্ডের শীর্ষভাগে যেগুলো অবস্থান করে এবং যেটা থেকে মূলত
অন্যান্য মেরিস্টেম যেমন প্রাইমারি মেরিস্টেম উৎপন্ন হয় সেটাকে বলা হয় প্রোমেরিস্টেম। এরপরে হচ্ছে প্রাইমারি মেরিস্টেম, প্রাইমারি ভাজক টিস্যু যেটা প্রাইমারি বৃদ্ধি ঘটায়, সেকেন্ডারি মেরিস্টেম যেটা সেকেন্ডারি বৃদ্ধি ঘটায়। অবস্থান অনুসারে আমাদের শীর্ষক বা অ্যাপিক্যাল আমরা বলছি প্রাইমারি মেরিস্টেমের যেটা হচ্ছে শীর্ষ মূল এবং কাণ্ডের শীর্ষে থাকে, ওটাই হচ্ছে শীর্ষক। এবং প্রাইমারি হওয়ার পরেও যেটা ওই দুইটা স্থায়ী টিস্যুর মধ্যে চাপা পড়ে যায় এবং পরবর্তীতে ওটা বিভাজন ঘটায় লম্বায় বৃদ্ধি করে, ওইটা হচ্ছে শীর্ষ কি ইন্টারক্যালারি বা নিবেশিত। এই যে 2 নম্বরে আছে ইন্টারক্যালারি, এই যে শীর্ষক, এই যে ইন্টারক্যালারি এবং লাস্টে আছে বোঝা যাইতেছে না মেবি, আমি একটু বড় করে নিই লাল কালার দিয়ে, এই যে ইন্টারক্যালারি এবং এই যে পার্শ্বীয়। এরপরে আমাদের যে আছে সেটা হচ্ছে পার্শ্বীয় ভাজক টিস্যু, এটা সেকেন্ডারি ভাজক টিস্যু, স্থায়ী টিস্যু থেকে এদের উৎপত্তি হয়। এই যে কক ক্যাম্বিয়াম, ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম, শেষ। আর এই যে যে জিনিসটা ওই উপরের পার্থক্যগুলো পারলে তোমরা এমনিতে এগুলা পারবা, বাট এটা কিন্তু ইম্পর্টেন্ট, খতে চলে আসতে পারে। আর এরপরে আমাদের হচ্ছে কোষ বিভাজন অনুসারে বললাম, কোষ বিভাজনে মজ্জভাজক টিস্যু 3 তলেই বিভাজিত হয়, যেমন এই যে বর্ধনশীল ভ্রূণ, রেনিথলি, অ্যান্ডোস্পার্ম, মজ্জা ইত্যাদি। প্রেরক ভাজক টিস্যু 2 তলে, এর ফলে কি আয়তনে বৃদ্ধি পায় আর মজ্জে অঙ্গর ঘনত্ব বৃদ্ধি পায়। পাতা বসহিষ্ণু। এই রিব হচ্ছে 1 তলে বিভাজিত হয় এবং একসারি কোষে বিভাজিত হয়, এই হচ্ছে রিব। কাজ অনুসারে প্রোক্টোটাম যেটা এই যে বহির্ত্বক তথা অ্যাপিব্লেমা এবং অ্যাপিডার্মিস তৈরি করে। গ্রাউন্ড মেরিস্টেম, গ্রাউন্ড মেরিস্টেম হচ্ছে কর্টেক্স, মজ্জারশ্মি, বাকি যা আছে সব তৈরি করে। আর প্রোক্র্যাম্বিয়াম, জাইলেম, ফ্লোয়েম, ক্র্যাম্বিয়াম, এই 3টা জিনিস তৈরি করে প্রোক্র্যাম্বিয়াম, অর্থাৎ আমাদের এইটুকু শেষ। এরপরে আমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে গিয়ে ভাজক টিস্যু। এই যে দেখতেছো উদ্ভাসের এই যে উন্মেষের যে এই কালার, এটা কিন্তু ইম্পর্টেন্ট সাইন, এই কমলা কালার যেটা, অর্থাৎ দেখতে পারতেছো মেডিকেল অ্যাডমিশনেও কিন্তু এই প্রশ্নগুলো আসে। এই যে মাঝখান থেকে একটু তুলে দিয়ে দেয় যে অমুক কোষের বৈশিষ্ট্য কোনটা। তো এই যে জীবিত বললাম, ছোট, সমবেশীয়, ওকে। এরপরে বিভাজন ক্ষমতা, জীবিত যেহেতু সেহেতু বিভাজন ক্ষমতা ঠিক আছে। আয়তাকার হয়, ষড়ভুজ, পঞ্চভুজ আকার হয়। সেলুলোজ নির্মিত ঠিক আছে। নিউক্লিয়াস বড়, সাইটোপ্লাজম ঘন। কেন নিউক্লিয়াস বড় হয়? ওই যে বললাম যে সব সময় রেপ্লিকেশন চলতেই থাকে, এই কারণে রেপ্লিকেশন যেহেতু বিভাজিত হবে তাহলে ডিএনএ রেপ্লিকেশন তো চলতেই থাকে, ক্রোমোজোমের বিভাজন তো চলতেই থাকে, এই কারণে বিপাকের কারণে বিপাকীয় নিউক্লিয়াসটা বড় হয়। যেমন প্রোফেজ দশায় তোমরা পড়ছিলা যে বিপাকীয় নিউক্লিয়াসটি দেখতে বড় থাকে। এরপরে ঘন সন্নিবেশিষ্ট হয় এবং অন্তঃকোষীয় ফাঁক থাকে না। ওই দেখাইলাম যে দুইটা বড় জিনিস ফিজিক্সের কনসেপ্টে, যে দুইটা বড় জিনিস আর দুইটা ছোট জিনিস যদি রাখো তাহলে অবশ্যই ছোটদের মাঝখানে জায়গা কম থাকবে এবং বড়দের মাঝখানে জায়গা বেশি থাকবে। সঞ্চিত বাচ্চা কোষের আবার কিসের সঞ্চিত খরিত, যা পায় সবই কাজে লাগায় দেয়। প্লাস্টিড, প্রোপ্লাস্টিড, ওই যে বললাম যে প্লাস্টিড জানে না যে সে লিউকোপ্লাস্ট হবে নাকি ক্রোমোপ্লাস্ট নাকি ক্লোরোপ্লাস্ট হবে। কোষগুলো ছোট হয় সেটা সবাই জানি আমরা মোটামুটি। আর ভাজক টিস্যু অপরিণত কোষ, ভাজক মানেই তো অপরিণত। আর কোষগুলো মাইটোসিস প্রক্রিয়ায় মোটামুটি এগুলা 2বার রিডিং দিলে আর লাগবে না, কোনোদিনও ভুলবা না। এরপরে কাজ তেমন ইম্পর্টেন্ট না, তবে একাডেমিকের জন্য কাজ ইম্পর্টেন্ট, দেখা যায় খ নাম্বারে দিয়ে দিতে পারে, ছোট যেহেতু খ নাম্বারে দিয়ে দিতে পারে। আর এই যে এটা হচ্ছে 2-4টা বৈশিষ্ট্য দিয়ে পরে ছবি একটা দিয়ে বলবে যে উক্ত ইসের বৈশিষ্ট্য সমূহ লেখো, হ্যান ত্যান, এইসব প্রশ্ন দিয়ে দিতেই পারে, কিছু করার নেই দিয়ে দিলে। তাহলে খ নাম্বারে আমরা ফার্স্টে দেখছি প্রাইমারি বৃদ্ধি ঘটায়, কাজের ক্ষেত্রে প্রাইমারি বৃদ্ধি ঘটায় অর্থাৎ লম্বা করে, সেকেন্ডারি বৃদ্ধি ঘটায় মোটা করে, এরপরে হচ্ছে গিয়ে স্থায়ী টিস্যু তৈরি করে, আর লাস্টে আছে হচ্ছে আমাদের যে কোথাও ক্ষত হয়ে গেলে ক্ষতগুলো পূরণ করে। এই মোটামুটি আমাদের ভাজক টিস্যু নিয়ে আবুল হাসান স্যারের বইয়ে যা ছিল। অন্য বইয়ে দেখবেন 90% একই আছে, একটু আলাদা থাকতে পারে। ওই এক্সট্রা ইনফোগুলো আসলে একাডেমিকে লাগে না, অ্যাডমিশনের সময় গেলে এক্সট্রা ইনফোগুলো কালেক্ট করে পড়লেই হয়ে যাবে। তো আচ্ছা, আজকের এখানেই থাক, এরপরে হয়তো কোনো ক্লাসে স্থায়ী টিস্যু নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।